ডক্টর রবার্ট শহরের বিখ্যাত একজন প্লাস্টিক সার্জন। সে তার সারা জীবন উজাড় করে দিয়ে এক বিশেষ ধরনের আর্টিফিশিয়াল স্কিন তৈরি করেছে, যা মানব শরীরে প্রতিস্থাপন করে এক বিপ্লব ঘটানো সম্ভব। তবে তার এই আবিষ্কার পরীক্ষা করার জন্য সে গোপন ল্যাবে একটা সুন্দরী মেয়েকে আটকে রেখে তার উপর নানান ধরনের এক্সপেরিমেন্ট চালায়। এদিকে হঠাৎ একদিন রবার্টের পরিবারে এক ট্র্যাজেডি আসে, আর এতে তার স্ত্রী মারা যায়। কদিন বাদে তার অল্প বয়সী মেয়েটাও ধর্ষণের শিকার হয়। ধীরে ধীরে একজন সাধারণ সায়েন্টিস্ট থেকে এবার রবার্ট পরিণত হয়ে যায় একজন সাইকো ডক্টরে। গল্পের শুরুর দিকটা একটু অগোছালো মনে হলেও কথা দিচ্ছে, একে একে যখন সব আসল সত্যগুলো আপনার সামনে আসতে শুরু করবে, এই গল্পটা আপনার মনে আজীবন গেঁথে থাকবে। তো চলুন ইতিহাসের সেরা থ্রিলার গল্পের সাথে সম্মোহিত হওয়া যাক। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, তার নাম ডক্টর রবার্ট, আর সে একজন স্কিন বিশেষজ্ঞ। মানুষের শরীরের জন্য সে এক বিশেষ ধরনের আর্টিফিশিয়াল স্কিন তৈরি করেছে, যেটা কখনো আগুনে পুড়বে না কিংবা এতে মশাও কামড়াতে পারবে না। রবার্ট তার স্ত্রীর নাম অনুসারে এই প্রজেক্টের নাম দিয়েছে সিন্ড্রেলা, আর তার স্ত্রী অনেক বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রবার্ট সেখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, বর্তমানে অনেক মানুষের স্কিন আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া অনেকের স্কিনের রোগ হচ্ছে। তাই আমার আবিষ্কৃত এই স্কিন মানুষ শরীরে ব্যবহার করলে এসব ঝামেলা থেকে মুক্তি পাবে। সে বলে, মানুষ বর্তমানে যেমন বাজারে গিয়ে শপিং করে, ঠিক তেমনিভাবে বাজারে গিয়ে নিজের শরীরের জন্য এই স্কিন মানুষ কিনতে পারবে এবং সেটা সার্জারির মাধ্যমে নিজের শরীরে লাগিয়ে নিতে পারবে। তো তার এই অভাবনীয় সাফল্য দেখে ওই দেশের প্রেসিডেন্ট তার সাথে পার্সোনালি কথা বলে এবং জিজ্ঞাসা করে, এত দ্রুত সময়ের মধ্যে এই কাজ তুমি কিভাবে করেছো? তখন রবার্ট বলে, আমি মানুষ এবং পশু পাখির রক্ত মিশিয়ে এই বিশেষ চামড়া তৈরি করেছি, যেটা সাধারণ চামড়ার তুলনায় অনেক মোটা। এবং রবার্ট আরও বলে, আমি অলরেডি একজন মানুষের শরীরে এই চামড়া প্রতিস্থাপন করেছি। কিন্তু এই কথা শুনে প্রেসিডেন্ট অনেক রেগে যায়, কারণ রবার্ট সে দেশের সরকারের অনুমতি না নিয়েই তার আবিষ্কার মানুষের শরীরে প্রয়োগ করেছে। তাই প্রেসিডেন্ট রেগে গিয়ে তার এই রিসার্চ বন্ধ করে দিতে বলে। এতে রবার্টের অনেক মন খারাপ হয়ে যায় এবং সে ওই দিনের কনফারেন্স শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে বড় একটা স্ক্রিনে শুয়ে থাকা একটা মেয়েকে দেখতে থাকে। মূলত রবার্ট তার বাড়ির একটা সিক্রেট ল্যাবে ভিয়েরা নামের এক সুন্দরী মেয়ের উপর গোপন গবেষণা চালাচ্ছিল। তার আবিষ্কৃত এই আর্টিফিশিয়াল স্কিন বা মানুষের চামড়া তৈরির জন্য সে এই মেয়েটিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, আর এটা সম্পর্কে ডক্টর রবার্ট ছাড়া বাইরের দুনিয়ার কেউই জানতো না। রবার্ট ভিয়েরার ইচ্ছার বিরুদ্ধে তাকে এই বদ্ধ রুমের ভেতর আটকে রেখে তার শরীরে এক্সপেরিমেন্ট চালাচ্ছে। ভিয়েরা সারাদিন এই ঘরে বসে পাগলের মতো আচরণ করে আর মাঝে মাঝে ইয়োগা করে। সে এই রুম থেকে অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে সফল হয়নি। তাছাড়া ভিয়েরা অনেকবার ধারালো কিছু দিয়ে নিজের শরীর কেটে আত্মহত্যা করারও চেষ্টা করেছে। তবে তার শরীরে লাগানো ওই আর্টিফিশিয়াল স্কিন এতটাই মজবুত ছিল যে সেটার কারণে তার শরীরে তেমন কোনো ক্ষতিই হয়নি। এই ভিয়েরার দেখাশোনা করার জন্য রবার্ট মারিয়া নামের একটি কাজের লোককে রেখেছে। এই মারিয়া রবার্টের বাড়িতে ছোটবেলা থেকেই কাজ করত, তাই রবার্টের কাছে মারিয়া অনেক বেশি বিশ্বস্ত ছিল। তো দেশের প্রেসিডেন্ট যেহেতু তাকে এই রিসার্চ বন্ধ করে দিতে বলেছে, তাই সে নিজে থেকে রিসার্চ চালানোর জন্য আরো গোপনভাবে কাজ শুরু করে, কারণ সে বছরের পর বছর ধরে ভিয়েরাকে এখানে আটকে রেখে পরীক্ষা চালাচ্ছে। তাই এত সহজে সে তার এই এক্সপেরিমেন্ট হাতছাড়া হতে দিতে চায় না। তবে ভিয়েরার চেহারা এখন যেমন রয়েছে, আগে কিন্তু তার চেহারা এমন ছিল না। যেহেতু রবার্টের স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছে, তাই রবার্ট ভিয়েরার চেহারা প্লাস্টিক সার্জারি করে তার স্ত্রীর মতো করে বানিয়ে রেখেছে, অর্থাৎ যাতে সে নিজের চোখের সামনে তার স্ত্রীকে অনুভব করতে পারে। রবার্ট মূলত ভিয়েরার পা থেকে মাথা পর্যন্ত তার তৈরি করা আর্টিফিশিয়াল স্কিন দিয়ে মুড়ে রেখেছে। তো যাই হোক, একদিন রবার্ট ভিয়েরার কাছে গেলে ভিয়েরা তাকে সিরিয়াস করার চেষ্টা করে আর বলে, দেখো আমি একটা সুন্দরী মেয়ে, তুমি চাইলে আমরা অন্য সাধারণ মানুষের মতো কিন্তু সংসার করতে পারি। আর তাছাড়া আমি জানি তুমি সারাদিন বাইরে বসে বসে সিসি ক্যামেরা দিয়ে আমাকে দেখতে থাকো। ভিয়েরা এত সুন্দর একটা মেয়ে হওয়া সত্ত্বেও রবার্ট তার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায় না এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন ভিয়েরা বলে, তাহলে তুমি আমাকে মেরে ফেলো, কারণ খাঁচাবন্দি প্রাণীদের মতো হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তো যাই হোক, পরের দিন মারিয়া তাকে বলে, তোমার ওই মেয়েটির এত কাছে যাওয়া ঠিক হচ্ছে না, কারণ মেয়েটিকে আমার অনেক বিপজ্জনক মনে হয় আর সে যে কোনো সময় তোমার উপরে হামলা করতে পারে। কিন্তু রবার্ট তার কথা সিরিয়াসলি নেয় না এবং বলে, বাড়িতে অন্য যেসব কাজের লোক আছে তাদেরকে ছুটি দিয়ে দাও, কারণ সরকার আর চায় না যে আমি এই এক্সপেরিমেন্টটা করি। তাই সবার থেকে আবারও লুকিয়ে এখন আমাকে এই গবেষণা করতে হবে। তো যাই হোক, এরপর বাসার অন্য সব কাজের মানুষ সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই বাড়ির সামনে বাঘের কস্টিউম পরে একজন লোককে দেখা যায়, আর সে ছিল মারিয়ার ছেলে জাকা।
তো নিজের ছেলেকে দেখে মারিয়া বাইরে বেরিয়ে আসে আর বলে এই ঘরের মধ্যে বাইরের কাউকে ডাক্তার রবার্ট ঢুকতে নিষেধ করেছে। মূলত জাকার চরিত্র অনেক খারাপ ছিল আর মারিয়ার সাথেও তার অনেক বছর ধরে তেমন কোনো সম্পর্ক নেই, তাই সে জাকাকে ভিতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু জাকা তার মাকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি খেয়ে আবার চলে যাব। এ কথা বলে সে জোর করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং খেতে শুরু করে। তখন হঠাৎ মারিয়ার চোখ পড়ে টিভির একটা নিউজের দিকে। সেখানে বলা হচ্ছিল সেখানকার একটা ব্যাংকে ডাকাতি হয়েছে আর সেখানে জাকাকেও দেখা যাচ্ছিল। এতে বোঝা যায় যে জাকা মূলত এখানে পুলিশের হাত থেকে পালানোর জন্য এসেছে। তখন জাকা বলে দেখো মা, আমি এখানে শুধু অল্প কয়েকদিন থাকবো এবং তারপরে চলে যাব। আর তাছাড়া আমি রবার্টের কাছে থেকে আমার মুখে প্লাস্টিক সার্জারি করাতে চাই, যাতে পুলিশ আমাকে চিনতে না পারে। তখন মারিয়া বলে রবার্ট তোমাকে এখানে দেখা মাত্রই মেরে ফেলবে। এরপর জাকা ঘরের মধ্যে অ্যালকোহল খুঁজতে থাকে আর তখন সে সেখানকার একটা স্ক্রিনে ভিয়েরাকে দেখতে পায় আর বলে মেয়েটিকে আমার খুব চেনা চেনা লাগছে। তখন মারিয়া বলে এটা একটা টেলিভিশন আর মেয়েটিকে আমি চিনি না, তুমি বরং ওটার থেকে দূরে থাকো। কিন্তু জাকার পাগলামি দেখে মারিয়া বাধ্য হয়ে বন্দুক হাতে নেয় এবং জাকাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু জাকা উল্টো তার মাকেই বন্দি করে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে এবং উপরে গিয়ে সেই স্ক্রিনে দেখা ওই মেয়েটিকে অর্থাৎ ভিয়েরাকে খুঁজতে থাকে। কিন্তু উপরে গিয়ে সে দেখে দরজা লক করা, তাই সে আবারও মারিয়ার কাছে আসে আর জোর করে চাবি নিয়ে এবার ভিয়েরার রুমে ঢোকার চেষ্টা করে। তবে ভিয়েরা এসব আগে থেকেই বুঝতে পারে, তাই সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু জাকার সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না। তখন জাকা ভিয়েরাকে দেখে বলে আগেরবার আমি তোমার কিছুই করতে পারিনি, কিন্তু এবার আমি তোমার শরীর ভোগ করবই। তবে ভিয়েরা এসবের কিছুই বুঝে উঠতে পারে না আর তখন জাকা ভিয়েরাকে খুব বাজেভাবে রেপ করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ রবার্ট বাড়িতে চলে আসে আর স্ক্রিনে ভিয়েরাকে রেপ হতে দেখে, তাই সে বন্দুক হাতে নিয়ে দৌড়ে উপরে যায় এবং সাথে সাথে জাকাকে গুলি করে মেরে ফেলে আর ভিয়েরাকে ওই জানোয়ারের হাত থেকে রক্ষা করে। এরপর জাকার মৃতদেহ গোপন করার জন্য রবার্ট সেটাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মারিয়া নিজের হাতে নিজের ছেলের রক্ত পরিষ্কার করতে থাকে, তবে সে এতে খুব একটা আপসেট ছিল না। তখন ভিয়েরা মারিয়াকে বলে এই লোকটা কে ছিল আর সে এমনভাবে কথা বলছিল যেন সে আমাকে অনেক আগে থেকেই চেনে। তখন মারিয়া বলে আসলে রবার্ট আর জাকা দুজন সৎ ভাই, কিন্তু এটা তারা একে অপরে জানে না। মারিয়া আরও বলে আমি ছোটবেলা থেকেই রবার্টদের বাসায় কাজ করতাম এবং রবার্টের বাবা একদিন আমাকে রেপ করে দেয় আর এতেই রবার্টের জন্ম হয়। কিন্তু রবার্টের বাবা তখন রবার্টকে আমার কাছ থেকে নিয়ে নেয়। এদিকেই মারিয়ার আগের হাজবেন্ডের একটি ছেলে ছিল যে হলো এই জাকা। তবে জাকা ছোটবেলা থেকেই খুন খারাপি সহ অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে এবং মারিয়ার কাছ থেকে দূরে চলে যায়। রবার্ট বড় হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় এবং তার পছন্দের মানুষ সিন্ড্রেলাকে বিয়ে করে। এদিকে জাকা তখনও মাঝে মাঝে তার মা মারিয়ার সাথে দেখা করার জন্য রবার্টদের বাড়িতে আসতো এবং তারও রবার্টের স্ত্রী সিন্ড্রেলার সাথে পরিচয় হয় আর আস্তে আস্তে জাকা এবং সিন্ড্রেলার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে রবার্ট এসবের কিছুই জানতো না। জাকা একদিন সিন্ড্রেলাকে নিয়ে ঘুরতে বের হয় এবং মাঝপথেই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাতে আগুন ধরে যায়। জাকা সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে এবং সিন্ড্রেলাকে মৃত ভেবে সেখান থেকে পালিয়ে যায়। তবে সিন্ড্রেলা তখন ওই গাড়ির ভেতর পুড়ে গিয়ে জীবিত অবস্থায় ছিল, তাই রবার্ট সেখানে যায় এবং তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। রবার্ট তার স্ত্রীকে সম্পূর্ণ পোড়া অবস্থায় বাড়িতে এনে চিকিৎসা করাতে থাকে। রবার্ট মূলত তখনই কৃত্রিম চামড়া তৈরি করার কাজে লেগে পড়ে, যাতে সে তার স্ত্রীকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে পারে, কারণ সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত। তবে সিন্ড্রেলার সম্পূর্ণ শরীর পুড়ে যাওয়ায় তার চেহারা দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে যায়, তাই রবার্ট তার রুম থেকে সব আয়না খুলে ফেলে যাতে সে তার নিজের চেহারা আয়নায় দেখতে না পারে। এই রবার্ট আর সিন্ড্রেলার নর্মা নামের বেশ কিউট একটা মেয়ে ছিল আর সে একদিন বসে বসে গুনগুন করে গান গাইছিল। এটা শুনে সিন্ড্রেলা তাকে দেখার জন্য জানালার কাছে যায় আর নিজের ওই বিভৎস চেহারা দেখে ফেলে। এতে সে অনেক ভয় পেয়ে যায় এবং রাগে দুঃখে ব্যালকনি থেকে লাফ দিয়ে দেয় আর সে সোজা গিয়ে নিচে খেলতে থাকা নর্মার সামনে পড়ে। কিন্তু নর্মা তার মাকে চিনতে পারে না, কারণ সিন্ড্রেলার পুড়ে যাওয়ার পরে নর্মার সামনে তার মাকে কখনোই আসতে দেয়নি। তাই চোখের সামনে নিজের মায়ের বিভৎস চেহারা নিয়ে এমন করুণ মৃত্যু দেখে নর্মা চিৎকার দিয়ে ওঠে এবং সে সম্পূর্ণ ট্রমাটাইজ হয়ে যায়। মারিয়া এসব অতীতের কথা ভিয়েরাকে বলছিল আর তখনই রবার্ট বাড়িতে ফিরে আসে আর ভিয়েরাকে বলে আমি আজকে তোমার সেই অফারটা মেনে নিলাম। সেদিন যে ভিয়েরা বলেছিল চলো আমরা সাধারণ মানুষের মতো একসাথে থাকি, সেই অফারটি। তাই রাতে তারা দুজনে একই সাথে শুয়ে পড়ে আর ফাইনালি তারা দুজনে কিস করে। কিন্তু ভিয়েরা রবার্টকে তখনই বাধা দেয় আর বলে জাকা আজকে আমার উপর অনেক অত্যাচার করেছে, তাই আমার সব জায়গায় ব্যথা হয়ে আছে। তখন রবার্ট তাকে ছেড়ে দিয়ে বলে ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল চেষ্টা করব। এটা বলে তারা ঘুমিয়ে পড়ে। রাতে রবার্ট তার অতীতের ইতিহাস ভাবতে থাকে। বছর কয়েক আগে সে তার মেয়ে নর্মাকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। মায়ের মৃত্যু দেখে নর্মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তবে এখন সে অনেক বড় হয়েছে এবং সাইকিয়াট্রিস্ট দেখানোর ফলে এখন সে অনেকটা সুস্থ।
তবে পার্টির এক পর্যায়ে হঠাৎ রবার্ট লক্ষ্য করে নর্মা সেখানে নেই। তাই সে নর্মাকে খুঁজতে বাইরে গার্ডেনে বেরিয়ে পড়ে, আর তখনই তার সামনে দিয়ে একটা বাইক দ্রুত গতিতে বেরিয়ে যায়। রবার্ট নর্মার জুতা খুঁজে পায় এবং কিছু দূর যেতেই সে তার মেয়েকে একটা গাছের নিচে অজ্ঞান এবং বিবস্ত্র অবস্থায় খুঁজে পায়। রবার্ট বুঝে যায় ওই বাইকে থাকা ছেলেটাই নর্মাকে ধর্ষণ করে চলে গিয়েছে। নর্মা রবার্টকে দেখে আবারও ট্রমাটাইজ হয়ে যায় আর রবার্টকে তার ধর্ষক ভেবে চিৎকার করতে থাকে। এরপর রবার্ট তার মেয়েকে নিয়ে একটা মানসিক হাসপাতালে আসে এবং সেখানে চিকিৎসা দিতে থাকে। তবে নর্মা তার বাবাকেও সহ্য করতে পারছিল না। ডাক্তার জানায় নর্মার মনে সব ছেলেদের সম্বন্ধে একটা ভয় ঢুকে গিয়েছে। অপরদিকে ওই শহরে ভিনসেন্ট নামের একটা ছেলে ছিল, আর সে তার মায়ের সাথে একটা কাপড়ের দোকানে কাজ করত। ভিনসেন্ট ওই দিন সেই বিয়ের অনুষ্ঠানে যায় যেখানে রবার্ট এবং তার মেয়ে গিয়েছিল। নর্মার সাথে ভিনসেন্টের তখন ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা কথা বলতে বলতে গার্ডেনের ভেতর চলে যায়। নর্মার অনেক গরম লাগছিল, তাই সে গায়ের জামা খুলে ফেলে। তবে এটাকে গ্রিন সিগন্যাল ভেবে ভিনসেন্ট তখনই নর্মার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার সর্বস্ব লুটে নিতে থাকে। তবে এক পর্যায়ে নর্মা এতে সায় দেয় না এবং চিৎকার করার চেষ্টা করে। এতে ভিনসেন্ট তার মুখ চেপে ধরলে সে তার হাতে কামড়ে দেয়। এতে ভিনসেন্ট রেগে গিয়ে নর্মার গালে একটা চড় মারে এবং নর্মা এতে বেহুশ হয়ে যায়। এটা দেখে ভিনসেন্ট অনেক ঘাবড়ে যায় এবং নর্মার গায়ের জামা কাপড় কোনো মতে ঠিক করে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় রবার্ট তার গাড়ির নম্বর প্লেট দেখে ফেলে। তাই এর কিছুদিন বাদেই রবার্ট একটা প্রাইভেট কার নিয়ে ভিনসেন্টের পিছু নেয় এবং ভিনসেন্টকে ধরে অজ্ঞান করে একটা পুরনো গ্যারেজের মধ্যে এনে আটকে রাখে। তবে ভিনসেন্ট বুঝতে পারে না যে তার সাথে সব কি হচ্ছে, মানে ও জানতো না রবার্টই হচ্ছে নর্মার বাবা। রবার্ট ভিনসেন্টের সাথে কোনো কথা বলে না, শুধু তাকে খাবার দেয় এবং মাঝে মাঝে এসে গোসল করিয়ে দেয়। সে মূলত নর্মাকে ধর্ষণ করার অপরাধে ভিনসেন্টকে শাস্তি দিতে চাচ্ছিল। এদিকে ভিনসেন্টের মা তার ছেলেকে খোঁজার জন্য পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাদেরকে জানায় আমরা শুধু আপনার ছেলের বাইক পেয়েছি আর মনে হয় অ্যাক্সিডেন্ট করে সে পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছে। এদিকে রবার্ট তখনও মাঝে মাঝে তার মেয়েকে দেখতে ওই মানসিক হাসপাতালে যেত, কিন্তু নর্মা তাকে দেখলেই পালানোর চেষ্টা করত। আর অবশেষে একদিন নর্মা ঠিক তার মায়ের মতোই ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে নেয়। আর এই ঘটনার কারণে রবার্ট অনেক আপসেট হয়ে পড়ে, তাই সে একজন সাধারণ ডক্টর থেকে সাইকোতে পরিণত হয়ে যায়। নর্মার শেষকৃত্য শেষ করে সে ভিনসেন্টের কাছে ফিরে আসে এবং পরম যত্নে তাকে শেভ করাতে থাকে। আর শেভ করানো হয়ে গেলে তাকে ঘুমের ঔষধ দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর সে ভিনসেন্টকে তার একটা সিক্রেট অপারেশন রুমে নিয়ে যায়, যেখানে রবার্ট সহ আরও 3 জন সার্জন ছিল। রবার্ট ওই ডক্টরদেরকে বলে এই ছেলেটি তার জেন্ডার চেঞ্জ করতে চায়, তবে তার কিছু পার্সোনাল ইস্যু থাকার কারণে এই কাজটি আমাদেরকে গোপনে করতে হচ্ছে। এরপর রবার্ট কয়েক ঘন্টা ধরে অপারেশন করে ভিনসেন্টের জেন্ডার পরিবর্তন করে দেয়, মানে তাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয়। এরপর ভিনসেন্ট জেগে উঠে তার চেহারা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে তার পুরুষাঙ্গের জায়গায় রবার্ট ভ্যাজাইনা সেট করে দিয়েছে, মানে তাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দিয়েছে। তাছাড়া রবার্ট এই ভিনসেন্টের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে তার বানানো আর্টিফিশিয়াল স্কিন দিয়ে মুড়ে দেয়, কিন্তু এতে সে রবার্টকে কিছুই বলতে পারে না আর চুপচাপ থাকে। রবার্ট তাকে শিখিয়ে দেয় কিভাবে মেয়েদের মতো আচরণ করতে হবে এবং মেয়েদের পোশাক পরতে হবে। তাছাড়া রবার্ট ভিনসেন্টকে এক ধরনের বিশেষ পোশাক দেয়, যেটা পরলে ভিনসেন্টের স্কিনের চামড়া অনেক দ্রুত শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর রবার্ট আস্তে আস্তে ভিনসেন্টের চেহারার উপর প্লাস্টিক সার্জারি চালায় এবং ভিনসেন্টের চেহারা হুবহু তার মৃত স্ত্রীর মতো বানিয়ে দেয়। সেই সাথে তার একটা নাম দিয়ে দেয়, আর তা হলো ভিয়েরা। অর্থাৎ গল্পের শুরু থেকে আমরা যে ভিয়েরাকে দেখে এসেছি সে আসলে কোনো মেয়ে নয়, বরং একটা ছেলে, যাকে কিনা মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ভিনসেন্ট অনেকবার রবার্টকে মেরে এই রুম থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাতে কোনোই লাভ হয়নি। রবার্টের বন্দুকের ভয়ে ভিনসেন্ট বাধ্য হয়ে সব কথা শুনতে থাকে। এদিকে ভিনসেন্ট তখনও জানতো না রবার্ট তার সাথে কেন এমন করছে, তাই সে একদিন রবার্টকে এসবের কারণ জিজ্ঞাসা করে। তখন রবার্ট বলে, আমার 16 বছরের সুন্দর ফুটফুটে একটা মেয়ে ছিল, যাকে তুমি ধর্ষণ করে গাছের নিচে ফেলে পালিয়ে গিয়েছিলে, আর আমার সেই মেয়েটি কিছুদিন আগেই আত্মহত্যা করে মারা গিয়েছে। এসব শুনে ভিনসেন্ট বুঝে যায় তার আর এখান থেকে পালানোর কোনো উপায় নেই। ভিনসেন্ট আস্তে আস্তে ওই রুমের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে তা পেরে উঠছিল না, কারণ কয়েকদিন আগেও সে একটা টকবগে যুবক ছিল, তবে এখন সে একটা মেয়ে। রবার্ট অস্ত্রোপচার করে তার পুরো শরীরটাই যে বদলে দিয়েছে। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, আত্মহত্যাও করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ তার শরীরে লাগানো আর্টিফিশিয়াল চামড়া ছিল অনেক মোটা। এই ভিনসেন্টের দেখাশোনা করার জন্য রবার্ট এবার মারিয়াকে তার নিজের বাড়িতে ডেকে আনে। মারিয়াও এই ভিয়েরাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ছিল দেখতে একেবারে হুবহু রবার্টের মৃত স্ত্রীর মতোই। রবার্ট ভিনসেন্টকে আটকে রেখে বাইরে বসে তাকে একটি স্ক্রিনের মাধ্যমে দেখত, কারণ ভিনসেন্টকে দেখে সে তার মারা যাওয়া স্ত্রীর কথা মনে করত। তাই সে আস্তে আস্তে এই ভিয়েরাকে পছন্দ করতে শুরু করে, তবে সেটা ভিয়েরার সামনে কখনোই প্রকাশ করত না।
রবার্ট এই ভিয়েরাকে এভাবে দীর্ঘ 6 বছর আটকে রাখে এবং ভিনসেন্ট আস্তে আস্তে নিজের আসল পরিচয় ভুলে ভিয়েরা হয়ে উঠতে শুরু করে এবং নিজেকে একজন মেয়ে ভাবতে শুরু করে। আর মারিয়ার মুখে রবার্টের অতীত ইতিহাস শুনে অনেক দুঃখ পায় এবং ইমোশনাল হয়ে রবার্টকে ভালোবাসতে শুরু করে এবং নানানভাবে রবার্টকে সিরিয়াস করে তার প্রতি আকৃষ্ট করতে থাকে। তো যাই হোক, আস্তে আস্তে রবার্ট এবং ভিয়েরার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তাই রবার্ট ভিয়েরাকে ওই রুম থেকে বাড়িতে আসার অনুমতি দেয়। তখন ভিয়েরাও কথা দেয় সে রবার্টকে ছেড়ে কখনো দূরে যাবে না। তো এভাবেই তারা দুজন একসাথে থাকতে শুরু করে। কিন্তু মারিয়া এসব একেবারেই পছন্দ করতো না। সে রবার্টকে বলে, এই ভিয়েরাকে আমার একদমই সুবিধার মনে হয় না, তাই তোমার ওর থেকে দূরে দূরেই থাকা উচিত। কিন্তু রবার্ট এসব কথায় কান দেয় না। সে ভিয়েরাকে শপিং করার জন্য মারিয়ার সাথে বাইরে যাওয়ার অনুমতি দেয়। যাই হোক, এরপর একদিন রবার্টের একজন কলিগ তার সঙ্গে দেখা করতে আসে। রবার্টের এই কলিগ মূলত সেই দিন ভিনসেন্টকে অপারেশন করতে সাহায্য করেছিল। সে এসে রবার্টকে বলে, আমি জানি সেই ছেলেটির ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুমি তার জেন্ডার পরিবর্তন করেছো, কারণ এই দেখো খবরের কাগজে সেই ছেলেটির নিখোঁজ সংবাদ ছাপা হয়েছে। সে রবার্টের করা এসব কুকীর্তির কথা পুলিশের কাছে জানিয়ে দিতে চায়, কিন্তু তখনই সেখানে ভিয়েরা চলে আসে আর রবার্টের সেই কলিগকে বলে যে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং নিজ ইচ্ছায় ছেলে থেকে মেয়ে হয়েছি এবং আমার ভেতরে এখন মেয়েদের মতো অনুভূতি এসেছে, তাই এই বিষয়টা নিয়ে আমি অনেক খুশি। এটা বলে সে রবার্টের কোলে বসে পড়ে আর এসব দেখে রবার্টের ওই কলিগ সেখান থেকে চলে যায়। ভিয়েরার এই ব্যবহারে রবার্ট এবার তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শুরু করে। রাতে তারা দুজনে আবারও অন্তরঙ্গ হয়ে যায়, কিন্তু ভিয়েরা তখনও জাকার হাতে ধর্ষিত হবার কারণে তার গোপনাঙ্গে অনেক ব্যথা অনুভব করছিল। তাই সে রবার্টকে বলে, আমাদের হয়তো লুব্রিকেন্ট ব্যবহার করা উচিত। এটা বলে সে লুব্রিকেন্ট আনার জন্য নিচের ফ্লোরে চলে যায়, কারণ শপিং করার সময় সে মনে করে লুব্রিকেন্ট কিনে এনেছিল। তবে তখন সে টেবিলের উপরে সেই নিউজ পেপারে তার ছবি দেখতে পায়। তার মা তাকে খোঁজার জন্য এই ছবি নিউজ পেপারে ছাপিয়েছিল। এটা দেখে ভিয়েরার অনেক মন খারাপ হয়ে যায় এবং ভাবতে থাকে সে আগে কি ছিল এবং এখন কি হয়ে গিয়েছে। তাই সে সেখানকার ড্রয়ারে থাকা রবার্টের বন্দুকটা হাতে তুলে নেয় এবং রবার্টের কাছে চলে আসে আর রবার্টকে গুলি করে সেখানেই মেরে ফেলে। শব্দ শুনে মারিয়া ছুটে চলে আসে, কিন্তু সে মারিয়াকেও গুলি করে মেরে ফেলে। মারিয়া এবং রবার্টকে মারার পরে ভিয়েরা সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে সেই কাপড়ের দোকানে চলে আসে, যেখানে সে তার মায়ের সঙ্গে কাজ করত। সেখানে কাজ করত ক্রিস্টিনা নামের একটি মেয়ে, আর এই ক্রিস্টিনাকেই ভিনসেন্ট অর্থাৎ ভিয়েরা একসময় ভালোবাসতো। ভিয়েরা এরপর ক্রিস্টিনাকে তার সাথে ঘটে যাওয়া সব ট্র্যাজেডির কথা বলতে শুরু করে। আর এরপর সেখানে তার মা চলে এলে ভিয়েরা বলে, মা আমি তোমার ছেলে ভিনসেন্ট। আর এরই সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।